হোয়াট বাপু? আমার ক্ষেত্রে ভাই আপু দুটোই তুমি। যেমন ধরো বাপু প্লাস আপু, মনে মনে ধরি সমান সমান আপু বা বাঘপু প্লাস পু বাঘ পু, একজোড়া পুপু কাটা সমান সমান বাপু। উত্তর ভাপু সুন্দর তো। হ্যাঁ। সুন্দরের হাসি দেখে পিকিও অবুঝের মতো হাসলো। হঠাৎ কোথা থেকে এক জোয়ান ছেলে চুলগুলো ব্রেক বাইশ করতে করতে পিকির সামনে দাঁড়িয়ে বলে। ছেলেটির নাম দুল্লু। তোতলা কথা বলে। সব শব্দে ল দ তয়ের ব্যবহার থাকবেই। পাড়ার বকাটে ছেলে, তবে মেয়েদের উত্ত্যক্ত করে না। মেয়েদের পিছু নেই দুলু, কারণ তারা সাবধানে বাড়ি পৌঁছালো কিনা এই জন্য। এভাবে মেয়েদের পিছু নেওয়ার অনেক জুতোর বাড়িও খেয়েছে সে, কিন্তু তাতে কোনো যায় আসেনি দুলুর। মেয়েদের পিছু নেওয়াকে সে মানব সেবা মনে করে। পিকিকে অনেকদিন ধরেই দেখছে দুল্লু। হেপি ভালো লেগেছে পিকিকে। নিয়মিত পিকির পিছু নেই দুল্লু। পিকি তা জানে না অবশ্য। পিকির লাল লাল অধর ও জোড়া ফুরু, হাঁটার ধরন, এসবে বেশি আকৃষ্ট হয়েছে দুল্লু। সুন্দর ভ্রু কুঁচকে দুল্লুর উপর নিচ পরক করে দুল্লুকে বলে, ভাই তোর প্যান্টের চেনটা তো লাগা, ছিঁড়া জাইঙ্গা, তার উপর চিচিং ফাঁক। দুল্লুর হকচকিয়ে নিচে তাকিয়ে দেখলো সত্যিই তার প্যান্টের চেন খোলা। মনে মনে অসহায় ভঙ্গিতে ভাবুক হয়ে ভাবতে লাগলো দুল্লু। সেই সকাল থেকে এইভাবে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, ওই জন্য মেয়েগুলো আমায় দেখে হাসছিল। ছে ছে, এটা কোনো কথা? দুল্লুর ব্যাপারটা হলো, সে সারা এলাকায় বাজার স্কুল কলেজ সেই লেভেলের ভাব নিয়ে ঘুরলো ফিরল। এখনই বুঝতে পেল সে তো প্যান্টের চেন লাগায়নি। দুল্লুর চেন লাগিয়ে পিকের দিকে তাকিয়ে লজ্জায় লজ্জায় ভাব নিয়ে দুলে দুলে বলে, তুমি এতে তিলে পলুথু তাল থেন আথনি। এদিকে পিকির বেশ ভাব বেড়ে গেল। মুখ বাঁকাতে লাগলো দুল্লুর কথায়। সুন্দর হা হয়ে দেখতে লাগলো দুল্লুর ও পিকিকে। বেশ উচ্ছ্বাসিত হয়ে সুন্দর বলল, তোর নাম কি? লুল্লু। ও লুল্লু। আলে না, লুল্লু, দুল্লু। আরে হ্যাঁ লুল্লু। দ হস্যু কালে দু, ল ল হস্যু কালে লু, দুল্লু। আরে হ্যাঁ হ্যাঁ, তোর নাম লুল্লু। আবাল কয় লুল্লু। সুন্দর হা হয়ে তাকিয়ে রইল দুল্লুর পানে। এদিকে দুল্লু কিছুতেই তার নাম সুন্দরকে বোঝাতে না পেরে ওপাশে থাকা তার চেলা বন্ধু ফারুককে ডাকলো। এ ফালুক, এদিকে আই, আমার নামটা বল ওনারে। দুল্লু ভাইয়ের নাম হলো দুলু মিয়া, সবাই ডাকে নাল্লু কইয়া, কেউ আবার নুন্নু মিয়া বলেও ডাকে। দুল্লু হলো বিশেষ্য পদ, যা একটি ব্যক্তিবাচক নাম। ইহা ডাকনাম হিসেবে ব্যবহার হয়। যেমন দুলু মিয়া প্রতিদিন হাঁটতে যায়, কিন্তু লোক সমাজ বলবে নাল্লু প্রতিদিন ফাঁক করতে যায়। সাধারণ মানুষ ব্যাকরণ না বুঝলে যেটা হয় আর কি। সামনে কথাগুলো বলে গেল ফারুক। সুন্দর হা হয়ে শুনে গেল। মুখ থেকে কখন জানে লালা ঝরে তাও খেয়াল নেই সুন্দরের। পিকির সব মাথার উপর দিয়ে গেল। খিলখিল হেসে পিকির দিকে তাকিয়ে দুল্লু বলে, ও আমার বন্ধু, সব সময় আমার পাদে পাদে থাকে। ও বুঝেছি, যখন তুই পারিস তখন তোর সাথে থাকে, তাই তো। ওর কি গন্ধ করে না তোর পাদ? আলে ভাই, ও সব সময় আমার পাশে পাশে থাকে। ও বুঝেছি, তোমার পাশে পাশে থাকে। হ্যাঁ বেব। দুল্লুর এবার পিকির সামনে হাঁটু বেড়ে বসে বলে, আই লাভ ইউ পিকি সুন্দরী। ও ডিয়ার, রিয়েলি? হ্যাঁ। লাভ ইউ সো মাচ বেব। দুল্লু খুশিতে আটখানা হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হয়েছে সুন্দর। অবাকের থেকেও বেশি অসহায় লাগলো, কারণ সে তার টুনটুনির মায়েরে এভাবে আজও বলতে পারল না। এই দুঃখ রাখে কই সে? আর অবাকের কারণটা হলো, কোন অ্যাঙ্গেল থেকে দুল্লু পিকিকে প্রপোজ করলো? এটা কি শোভা পায়? মানছি পিকি সুন্দর, তাই বলে একটা ছেলে এসে প্রপোজ করবে?
সুন্দর এসবই কিছুক্ষণ ভাবল। ভেবেচিন্তে দুল্লুকে বলল, চল তালুকদার বাড়ি বিয়ের প্রস্তাব দেবি। একদম না। কেন? ওই বালির মেয়েরা আমার পকি কেটে দিতে চেয়েছিল। ওলা খুব ডেঞ্জারাস। কেন কেন? কারণ পলিকাল হলে আমি তাদের পাশে বসেও তাদের দেখাইনি, এজন্য। দেখোসনি কেন? কারণ আমি কিছুই লিখিনি, প্র্যাকটিস বাঁচানোর জন্য দেখাইনি, এজন্য পকি কেটে দিতে চেয়েছিল। সুন্দর আর কোনো কথা না বলে তুল্লু এবং পিকিকে নিয়ে জিলাপির দোকান থেকে জিলাপি নিয়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। ইতি, বিথি, নিধি ভয়ে তুল্লুর তালুকদার বাড়ি যেতে না চাইলে সুন্দরের জোড়াজুড়িতে যেতে বাধ্য হয়। আবার পিকিও বলছে কি না। হঠাৎ তুল্লু ফারুককে বলল, ওই যে তুশিল ভাই আছে। সুধীর ভাইকে? আলে না, তুশিল ভাই। ওই ফালুক এনালে বলতো তুশিল ভাইয়ের কথা। উনি হলেন টুসির ভাই। মেয়েটার বহুত জুতোর বাড়ি খেয়েছে ভাই, তাও মেয়েটার পিছন সারেনি দুলু ভাই। কারণ দুলু ভাই ছিল খুব উদার পরমাণু, যিনি কিনা মেয়েদের পিছনে ঘোরেন শুধু তারা ঠিকমতো বাড়ি পৌঁছলো কিনা। এভাবেই একদিন টুসু ভাইয়ের কাছে ধরা খেল দুলু ভাই। ব্যাস, উদম মাধ্যম ধোলাই খেলো। উদার পরমাণুটা কি? লোহা, পানি, বাতাস, মানুষ, অসংখ্য পরমাণু দিয়ে তৈরি। তাই পরমাণু উদার এবং সেই দুল্লু ভাইয়ের মাধ্যমেও আছে। তাই দুল্লু ভাই উদার পরমাণু। এ অনেক শিক্ষিত, এর সাথে বেশি কথা বলা যাবে না, না হলে কখন কোন জায়গায় আটকে দে বলা তো যায় না। শালির বোনের কাছে এভাবে মারা পড়লে প্র্যাকটিসটা শেষ। দুল্লু এবং ফারুক টুসি ভাইয়ের সাথে সালাম দিয়ে কথা শেষ করে সুন্দর ও পিকির সাথে হাঁটতে লাগলো। দুল্লু হাঁটছে পিকির সাথে পায়ে পা মিলিয়ে, এদিকে ফারুক হাঁটছে সুন্দরের সাথে। দুল্লু নিজের হাতখানা আস্তে ধীরে পিকির আঙ্গুলে ছুঁয়ে দিল এবং ধীরে সুস্থে নিজের আঙ্গুলগুলো পিকির আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে দিল। পিকি কিছুটা সাড়া দিয়ে র্যাপ ওয়ার্কের মতো করে হেসে হেসে হাঁটতে লাগলো। সুন্দর ও ফারুক অসহায়ের মতো তা দেখলো শুধু। ইতি, বিথি ও নিধি বহু কষ্টে শেষ পর্যন্ত বাড়ির সবাইকে খেলায় অংশ নিতে রাজি করিয়ে বাগানে নিয়ে এলো। জোড়া নির্ধারণ করা হলো বিপক্ষের খেলার জন্য। নাজিম তালুকদার ও আলিফা বেগম, নাইম তালুকদার ও সিদ্দিকী বেগম, নাফিস তালুকদার ও মিলি বেগম, ইতি ও আলবাম, নিধি ও আদ্র, বিথি ও দিগদর্শক, মিশকাত ও নিখিল, নিঝুম ও মহিন। অন্যদিকে সুন্দরকে সঙ্গী করার জন্য আলাদাভাবে আসিয়া বেগমকে রাখা হলো। এই সিদ্ধান্তে নিঝুমের মনটা ভীষণভাবে ভেঙে গেল। সে মনে মনে আশা করেছিল সুন্দরী হবে তার জোড়া, কিন্তু সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল। সবার গায়ে শীতের পোশাক, কুয়াশায় চারপাশ ঢেকে আছে নরম সাদা আবরণে। এমন আবহাওয়ায় ব্যাডমিন্টনের খেলাটা জমে উঠবেই। হালকা ঠান্ডা ভেজা ঘাস আর সকালের নীরব উচ্ছ্বাস মিলেমিশে এক আলাদা আবেশ তৈরি করেছে। আলবাম এত ভোরে কোনোভাবেই উঠতে চাইছিল না। ইতির প্রবল জোড়াজুড়িতে শেষ পর্যন্ত সে বিছানা ছাড়ে, মুখ ভার করে এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন নীরবে স্ক্রলিং করতে করতে যেন অনিচ্ছে প্রকাশ করছিল। এদিকে দিগদর্শক বিথিকে দেখছে, কখনো ধীর পায়ে হাঁটছে মেয়েটা, কখনো হঠাৎই দৌড়ে উঠছে। মাঝে মধ্যে অট্ট হাসিতে ভরে উঠছে চারপাশ। বিথির এই অদ্ভুত কাণ্ড কারখানা দিগদর্শক গালে হাত রেখে নীরবে পর্যবেক্ষণ করছে। চোখের বিস্ময় আর ঠোঁটের কোণে চাপা হাসি। আদ্রির জীবনে তেমন কোনো পরিবর্তন নেই, তবে বউয়ের এক্সট্রা কেয়ারে বেচারা হতাশাজনিত রোগে ভুগছে। কি আর করার, বড্ড ভালোবাসে বউটারে। সুন্দর, পিকি, তুল্লু ও ফারুক বাগানে এসে উপস্থিত হলো। আসতেই তারা শুনতে পেল তার শালীর বোনের পার্টনার হিসাবে মহিনকে নেওয়া হয়েছে, আর তার নিজের জন্য রাখা হয়েছে বুড়ি দাদিকে। খবরটা কানে যেতে সুন্দরের এতক্ষণকার হাসি খুশি মুখটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। সে ভোঁতা মুখ করে চুপচাপ বসে রইল। এখন সে আর মুখ খুলতেও পারছে না, বলতেও পারছে না যে সে আসলে নিজে পার্টনার হিসাবে নিঝুমকে চেয়েছিল। এমন কথা বললে লোকে কি ভাববে?
সে আশঙ্কায় সুন্দর গভীর হতাশায় ডুবে গেল। অন্যদিকে পিকিকে কোনো দলে নেওয়া হলো না। তার নিজের সিদ্ধান্তে সে আম্পায়ারের দায়িত্ব নিল। খেলাটা নিরপেক্ষভাবে পরিচালনা করাই এখন তার কাজ। তুই খেলায় খুব বেইমানি করিস, তোরে খেলায় নিব না আমি। তোলে কে বলতে আমি বেইমানি কলি? আমি বলছি। আত্মা বেইমানি করতাম না, এখন তোল। বেইমানি করলে কাছে রেডি আছে বলে দিলাম। ফার্স্ট খেলোয়াড়টি সূচনা হয় নাজিম তালুকদার ও আলিফা বেগমের মাধ্যমে। খেলা শুরু হতেই ইতি, বিথি ও নিধি বড়মা বড় বাবা বলে উচ্ছ্বাস ভরে চিৎকার করতে থাকে। 3 বার ক ক সফলভাবে উড়াতে পারলেই চতুর্থবার আলিফা বেগম ব্যাট টাচ করে ফেলেন। এর ফলে খেলার ছন্দ নষ্ট হয়ে যায় এবং তাদের যাত্রা সেখানেই থেমে যায়। এরপর খেলায় অংশ নেন নাইম তালুকদার ও সিদ্দিকী বেগম। তারাও মাত্র 2 বার কম মারার পর ব্যাট টাচের কারণে পরাজয় বরণ করেন। পরপরই নাজিম তালুকদার ও মিলি বেগম মাঠে নামেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অবস্থাও একই রকম। এবার মাঠে নামলেন সুন্দর ও আসিয়া বেগম। আসিয়া বেগমের উচ্ছ্বাস ও প্রত্যাশা ছিল সত্যিই দেখার মতো। অন্যদিকে সুন্দর মনে মনে ভেবেছিল এই বয়স্ক মহিলার সঙ্গে খেললে বুঝি খেলাটা খুব সহজে শেষ হয়ে যাবে। সে আত্মবিশ্বাসে ভোতা মুখে খেলতে শুরু করলেও অদ্ভুতভাবে বারবার তার দৃষ্টি চলে যাচ্ছিল নিঝুমের মুখের দিকে। মনোযোগ আর অন্যমনস্কতায় সেই টানাপোড়েনের মধ্যে দিয়ে খেলাটি এগোতে থাকে। কিন্তু অল্প সময়ের মধ্যে দৃশ্যপট বদলে গেল। একের পর এক স্কোর করতে লাগলেন আসিয়া বেগম। সুন্দরের হাতে ব্যথা উঠে গেল, তিনি থামলেন না। শেষ পর্যন্ত সুন্দরকে হার মানতে বাধ্য করলেন আসিয়া বেগম। বুড়ি বয়সও তার এমন লাফালাফি আর ক্ষিপ্ততা দেখে উপস্থিত দর্শকরা বিস্ময়ে তাকিয়ে রইল। হঠাৎই খেলার মাঝখানে আসিয়া বেগমের দাপট দেখে সুন্দর এতটাই হতবাক হয়ে পড়ল যে বেখেয়ালে কক এসে তার গায়ে লাগলো। ব্যাস, গেম আউট। এতে আসিয়া বেগম ভীষণ ক্ষুদ্র হয়ে সুন্দরের উপর গর্জে উঠলেন। শেষ পর্যন্ত আসিয়া বেগম ও সুন্দরের স্কোর দাঁড়ালো 35। পিকি মাইকে সেই ফলাফল ঘোষণা করলো। এবার নট ইন্টারেস্ট নিয়ে মুহিন ও নিঝুম খেলতে নামলো। তাদের স্কোর হলো 15। এবার খেলতে নামলো দুল্লু ও ফারুক। তাদের স্কোর হলো 20। বিতি চেয়ারে বসা দিগদর্শকের কাছে দৌড়ে গিয়ে কানের কাছে হিসিয়ে বলল, সব থেকে বেশি স্কোর আমরা করতে চাই স্যার। হুট করে এত কাছে আসায় দিগদর্শক ভরকে গেল। বিতির কিছু চুল লেপটে রইল দিগদর্শকের গালে। বিতির দিকে তাকাতে দুজনেই মুখ কাছাকাছি এলো। বিতি এপাশ ওপাশ তাকিয়ে তরাত করে উঠে দাঁড়ালো এবং দিগদর্শক মুচকি হেসে বলে, এসব না করে আজ আমরা বেশ সুন্দর করে প্রেম করে বেড়াতাম। প্রেম করার জন্য মেলা সময় পড়ে আছে। কিন্তু আমার হাতে তো সময় কম। কিসব আজব কথা বলেন স্যার? এখন আর তোমার মুখে দুশ্মন স্যার নামটা শুনি না, কেন বলো তো? বিতি কিছু বলল না। দিগদর্শক ফের বলে, আমার সাথে বেশি ফ্রি হয়ে যাচ্ছ উজ্জ্বল নারী। হঠাৎ বিতির বুকটা ছ্যাদ করে উঠল এবং আকাশের পানে তাকিয়ে বলল, প্রেম করছি তো ফ্রি হব না? মনে তো আর ফিলিংস কম কাজ করছে না নাকি? প্রেম আমার ভালোবাসায় রূপ নিয়েছে স্যার, মানতেই হবে তা। যদি না মানি? খুন করব। তোমার হাতে খুন হতে রাজি, কিন্তু ভাগ্য তা বোধহয় হতে দিবে না। আপনার কথার কোনো মাথায় বুঝি না স্যার, এই জন্যই অসহ্য লাগে আমার। এখন খেলতে চলুন। আর হ্যাঁ, পরশু কিন্তু আমার জন্মদিন। সবচেয়ে সুন্দর গিফট চাই আমার, একদম ইউনিক। মনে করে দিলাম, মনে থাকে যেন। কি, পরশু তোমার জন্মদিন? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন তো। দিগদর্শকের মুখটা কেমন যেন কালো মেঘে ছেয়ে গেল। এটা বোধগম্য হচ্ছে না যে বিতির পরশু জন্মদিন। ভিতরে ভিতরে আটকে উঠছে দিগদর্শক। চিন্তিত মুখে উঠে বিতির পিছু পিছু গেল। দুল্লুকে বেঞ্চে এভাবে বসে থাকতে দেখে সুন্দর বলে, এমনি বসে আছোস কেন? তো কি করতাম? সমস্যা নাই, বসেই থাক তুই। এই বলে সুন্দরও দুল্লুর পাশে বসলো। দুল্লু অসহায় মুখে বলল, খুব মোতাই দোলছেলে ভাই। বাথরুমে যা। বাইলে ভাই, মোতাই দোলছে মোতাই। তো সেটাই তো কইতাছি রে ভাই, বাথরুমে যা। আলে ভাই, আমার মোতাই দোলছে, এতে বাথরুমে যাবো কেন?
বুঝেছি, প্যান্টের চেন খুলতে পারিস না তাই তো? এদিকে আয়, প্যান্টের চেন খুলে দিচ্ছি। তুই কিন্তু আমালে অপমান করতেছিস। আজব, তোরে অপমান করলাম কই? দুল্লু সুন্দরের সাথে আর কোনো কথা না বলে ফারুককে ডাকতে লাগলো। ফালুক, এ ফালুক, জি ভাই। সুন্দর মহাশয়কে বল আমাকে মোতায় দোলছে। ভাইকে মুতে ধরেছে। মুত মানে হলো 1 নম্বর কাজ। ওটাকে প্রাকৃতিক ডাকও বলা হয়। শীত এসেছে কিনা তার জানার সুন্দর একটা মাধ্যম হলো মুত। যেমন ধরো দুলুভাই মুততেছে এবং তার মুখ দিয়া ধোয়া বের হইতেছে, তাহলে বুঝবেন শীতকাল আইয়া পড়ছে এবং এই সময় আপনাকে বিবাহ করিতে হইবে। আরও একটা কথা হলো, ভাই তুই চুপ। আমি বুঝেছি, বিয়া করি নাই বইলা আর কোটা দেওয়া লাগবো না। আর তোর এই টুল্লু লুল্লু নুন্নুরের মতন কইরেই বললাম যে মদ পাইলে বাথরুমে যা। এরই মধ্যে ফারুকের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দুল্লু বলে, ওলে বয়লালা, আমাকে মশাই ধরছে মশাই। ভাই আমি তো ওটাই কইলাম, আপনার মূর্তি ধরছে। দুল্লু আরও থাপ্পড় মারতে চাইল ফারুককে, কিন্তু মারল না, বরং চরম বিরক্ত হয়ে নিজের উরু ও বাহুতে থাপ্পড় মেরে মেরে বোঝালো। এখানে অনেক মশা, সেগুলোই আমালে কামলাইতাছে। কোনটা মুত আর কোনটা মশা এটাই বুঝস না তোলা। ও, তোরে মশায় দত্তাছে। ফারুকও হাসতে চাইল, কিন্তু দুল্লুর ভয়ে হাসল না। ব্যাডমিন্টনের টানটান লড়াই চলছিল টানা 40 মিনিট। শেষ পর্যন্ত বিজয়ী ঘোষণা এলো বিথি ও দিগদর্শক। দুজনে ঘামে ভিজে একাকার, ক্লান্তির ছাপ স্পষ্ট শরীর জুড়ে। কিন্তু আনন্দের সেই মুহূর্তে অপ্রত্যাশিত বিপত্তি। খালি পায়ে খেলার কারণে শেষের দিকে বিথির পায়ে নির্মমভাবে কাটা বিঁধে যায়। তীব্র যন্ত্রণায় বিথির পা চেপে ধরে মৃদু চিৎকার করে উঠতেই মুহূর্তের মধ্যে দিগদর্শক এক দৌড়ে তার কাছে এসে পৌঁছায়। কোনো দ্বিধা না করে সে হাঁটু কেড়ে বিথির সামনে বসে পড়ে। বিথি আপত্তি জানাতে না জানাতেই দিগদর্শক তার পা ধরে ফেলে। যন্ত্রণায় বিথির চোখ মুখ শক্ত করে বন্ধ হয়ে আসে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই উদ্বিগ্ন হয়ে গোল করে তাদের ঘিরে ধরে, সবার দৃষ্টি বিথির দিকে। এই পরিস্থিতিতে সিদ্দিকী বেগম বিরক্তির সুরে মন্তব্য করলেন, বারবার বললাম জুতো জোড়া খুলিস না, কিন্তু কে শুনে কার কথা? তার নাকি জুতো পরে লেখা জমছে না। মায়ের এমন কথায় বিথি নিজেও বিরক্ত হলো। ইতি ও নিধি চোখে মুখে স্পষ্ট চিন্তার রেশ। নায়েম তালুকদার সিদ্দিকী বেগমকে বললেন, এসব কথা কি এখন খুব বলা জরুরি? বলবো না তো কি করব? সে আমার একটা কথাও শোনে না, না একদমই শোনে না। এসব কথা বলতে বলতে সিদ্দিকী বেগম দ্রুত ঘরের ভেতরে চলে গেলেন ফার্স্ট এড বক্স আনতে। এদিকে দিগদর্শক মনোযোগী, প্রায় তীক্ষ্ণ দৃষ্টিতে বিথির পায়ে ক্ষতস্থানটি পর্যবেক্ষণ করতে লাগলেন। বেল গাছের ধারালো কাঁটাটি পুরোপুরি ভিতরে ঢুকে যায়নি, অল্প অংশ বাহিরে রয়ে গেছে। তবুও দেরি করা ঠিক নয়, কাঁটাটি এখনই বের করা জরুরি। কিন্তু সমস্যাটা সেখানে, এতে যে বিথির ব্যথা হবে তা দিগদর্শকের অজানা নয়। সে ধীরে মাথা তুলে বিথির চোখের দিকে তাকালো। চোখে ছিল সতর্কতা আর অদ্ভুত এক নিশ্চয়তার মিশেল। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে দিগদর্শক বলল, লুক অ্যাট মাই আইস। বিথি ধীরে ধীরে চোখ মেলে তাকালো দিগদর্শকের সমুদ্র নীল চোখে। অজান্তে তার হাত উঠে এসে দিগদর্শকের কাঁধ আঁকড়ে ধরল। মুহূর্তের মধ্যেই দিগদর্শক ও বিথির চোখ একে অপরের সঙ্গে মিলিত হলো। সেই দৃষ্টির গভীরতায় দুজনে হারিয়ে গেল। বিথি আর খেয়াল রইল না সে কোথায় আছে, চারপাশে কি ঘটছে। তার মনে হলো এই নীল চোখের অতল গভীরে সে খুব যত্নে ডুবে গেছে, বাস্তবের সব ব্যথা আর শব্দকে পেছনে ফেলে। দিগদর্শকও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বিথির চোখে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে এক ফোঁটা মুচকি হাসি ফুটিয়ে নিঃশব্দে কিন্তু দৃঢ় হাতে বিথির পায়ের কাঁটাটি টেনে বের করে নিল। দিগদর্শকের এই কাজটি দেখে ইতি আর নিধি একসঙ্গেই চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। দৃশ্যটা তাদের সহ্য হচ্ছিল না। অথচ আশ্চর্যের বিষয়, বিথি ব্যথার লেশ মাত্র অনুভব করল না। সে তখনও ডুবে আছে দিগদর্শকের চোখের গভীরতায়।
কাটা বের হয়ে গেল, বিধির দৃষ্টি সরল না। সে স্থির হয়ে তাকিয়ে রইল দিগদর্শকের দিকে। দিগদর্শক তখন চারপাশে উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। পরিস্থিতির ভার নিজের কাঁধে তুলে নিয়ে শান্ত স্বাভাবিক কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, পানি দিয়ে ক্ষতটির ময়লা পরিষ্কার করতে হবে। এভাবে ব্যান্ডেজ করলে ইনফেকশন হতে পারে। আমি কি বিতিকে খুলে নিতে পারি? এবার সবাই তাকালো নাজিম তালুকদার ও নাইম তালুকদারের দিকে। নাইম তালুকদার দিগদর্শকের দিকে তাকালেন। বিষয়টা যে একেবারেই তুচ্ছ নয় তা নিয়ে ভালোভাবেই বুঝতে পারছিলেন। কয়েক সেকেন্ড নীরবে থেকে যেন মনে কিছু একটা ভেবে নিলেন। তারপর ঠোঁট একটু চেপে ধরে মুখটা সামান্য আমতা আমতা করে অবশেষে বললেন, হ্যাঁ। আর কোনো কথা না বাড়িয়ে দিগদর্শক বিতিকে কোলে তুলে নিল। বিতি তখনও দিগদর্শকের দিকেই তাকিয়ে, চোখের বাস্তবে ছায়া নেই। কোনো এক কল্পনার জগতে হারিয়ে গেছে সে। দিগদর্শক তাকে নিয়ে এগিয়ে গেল বাগানের সামনে ছোট্ট পুকুর পাড়ে। পুকুরের সিঁড়িতে আলতো করে বিতিকে বসিয়ে দিল। বিতির এমন স্থির নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকা দিগদর্শকের ভালোই লাগছিল। ঠোঁটের কোণে এক ফোঁটা পিছেল হাসি খেলে গেল তার মুখে। তবে সে দ্রুত নিজের কাছে মনোযোগ ফিরিয়ে নিল। দুহাত ভরে পুকুর পাড়ের স্বচ্ছ পানি তুলে নিয়ে বিতির পায়ের তালুর ক্ষতস্থানে ঢেলে দিল দিগদর্শক। ঠান্ডার তরল স্পর্শ পেতেই বিতি হঠাৎ যেন ঘোর ভেঙে ফিরে এলো বাস্তবে। হঠাৎ সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে চিনচিন ব্যথা অনুভব করায় সে কুঁকড়ে উঠল। দিগদর্শক সাবধানে নিজের হাত দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করতে করতে নরম শান্ত কণ্ঠে বলল, তুমি কি জানো কি? তোমাকে তোমার বাবা মা রাস্তায় কুড়িয়ে ফিরেছিল? না হলে আজ তোমার মা এভাবে তোমায় বকতো না। দিগদর্শক এমন কথা বলার কারণ হলো যাতে বিতি কোনো প্রকার ব্যথা অনুভব না করে। দিগদর্শকের এমন কথায় বিতিও হেয়ালি করে বলে, এমন কথা শুনে কোন এক রাজা বাচ্চার মেয়ে মনে আফসোস করলাম আমি। কেন? বাবা মা ভালো না? আপনি বললেন কুড়িয়ে পাওয়া মেয়ে, তাই তো আফসোস করাই যায়। বলা তো যায় না, হতেও পারতাম কোনো এক রাজা বাচ্চার মেয়ে। ভাগ্যিস রাজাবাসার মেয়ে হয়নি, না হলে তো মাটিতে পাই পড়তো না। অবশ্যই হ্যাঁ, কারণ তখন আমার রাজা পাপ্পা মাটিতে টাইলস লাগিয়ে দিত। দিগদর্শক ও বিতি পুনরায় শব্দ করে দুজনেই হেসে উঠল। তখনই গমগমের স্বরে আওয়াজ এলো, এত হাসি কিসের হ্যাঁ? সিদ্দিকী বেগমের দিকে বিতি ও দিগদর্শক দুজনেই তাকালো। সিদ্দিকী বেগম তাদের দিকে এগিয়ে এসে দিগদর্শককে বলেন, বাবা তুমি যাও, বাকিটা আমি করে নিচ্ছি। না আন্টি, ফার্স্ট এইড বক্সটা আমায় দিন, আমি করে দিচ্ছি। সিদ্দিকী বেগম আরও কিছু বলতে যাবেন, তখনই বিতি বলে, মা তোমাকে বাবা ডাকছে, যাও। কই, আমি তো শুনলাম না। আমি শুনেছি, আমার কথা বিশ্বাস না হলে দুশ্মন স্যারকে বলো। সিদ্দিকী বেগমের দৃষ্টি তখন দিগদর্শকের দিকে, চোখে প্রশ্ন, মুখে উদ্বিগ্নের ছাপ। দিগদর্শক একবার তার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফেরালো বিতির দিকে। ঠিক তখনই বিতি চোখ টিপে ইশারা করলো, যার অর্থ স্পষ্ট, চুপ থাকেন, আমার কথায় সায় দিন। বিতি সেই নিঃশব্দ অনুরোধ বুঝতে দিগদর্শকের এক মুহূর্তও লাগলো না। ঠোঁটের কোণে হালকা হাসি খেলিয়ে স্বাভাবিক অথচই নিশ্চিন্তে কণ্ঠে দিগদর্শক বলল, হ্যাঁ, আমিও শুনেছি। ঠিক আছে বাবা, ভালো করে ব্যান্ডেজ করে দিও, আসছি। দিগদর্শক মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। বিতির পা ধোয়া শেষ করে দিগদর্শক অত্যন্ত যত্নের সঙ্গে ক্ষতস্থানে প্রলেপ লাগালো। তারপর সাবধানে ব্যান্ডেজ করে দিল। বিতি কখনো নিজের পায়ের দিকে তাকাচ্ছে, আবার কখনো দিগদর্শকের মুখের দিকে। চোখে কৌতূহল, বিস্ময় আর অদ্ভুত এক নীরবতায় মিশ্র ছায়া। ব্যান্ডেজ করা শেষ হতেই দিগদর্শক আবার বিতিকে কোলে তুলে নিল এবং ধীর পায়ে এগোতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। বেশ আনন্দের সহিত দিগদর্শকের কোলে থাকা অবস্থাতে পা দুলিয়ে দুলিয়ে গলা ছেড়ে গান ধরল বিতি। सारी दुनिया को छोड़ के मैंने चाहा है एक तुम्हें। পরের লাইন বিতি বলার আগে দিগদর্শক বলে, मैंने जिंदगी से मांगा है तो सिर्फ मांगा है एक तुम्हें। খুশিতে আটখানা হয়ে ফের পরের লাইনে বিতি বলে, अब इसी चाह में, अब इसी राह में जिंदगी भर मेरी
तुम हो ना हे सोना हे सोना हे সোনা হে সোনা। গান যতক্ষণ বিথি গাইল ততক্ষণই অপলক দৃষ্টিতে দিগদর্শক তাকিয়েছিল বিথির পানে। পিছেল হেসে বলল সে, পা যে নাচাচ্ছ, পায়ে ক্ষত আছে, তা কি ভুলে গেলে? ব্যথা করছে না, বরং খুশি লাগছে। দিগদর্শক আর কোনো কথা না বলে মুচকি হেসে চলতে লাগলো। এই পুরো দৃশ্যটা আম গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা ইতি, নিধি, মুহিন আর পিকির নিঃশব্দে দেখে গেল। চারজনেরই চোখ বড় বড় হয়ে গেল, যেন বিশ্বাস করতেই পারছে না তারা ঠিক কী দেখলো এতক্ষণ ধরে। এদিকে পিকি ও দুল্লুর প্রেম তো জমে ঘি। সুন্দর ভ্যাবলার মতো তাকিয়ে তাদের ঢলাঢলি দেখছে। দুল্লুকে পিকি বলে, শুনলাম তুমি নাকি তোমার মায়ের ছাগল বিক্রি করে দিয়েছো। মায়ের কষ্ট করলে গাছ কাটতে হয় বলে ছাগল বেঁচে দিয়েছি। ও, তোমার বাবারও নাকি সাইকেল বিক্রি করে দিয়েছো। বাবার সাইকেলে পেট্রোল মারতে কষ্ট হয় বলে তা বেঁচে দিয়েছি। পিকি এবার দুল্লুর দুগাল টেনে টেনে বলে, ও, তুমি কত বুদ্ধিমান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দুল্লুর লজ্জা লজ্জা করে বলে, বাবু তোমার নাম্বারটা দাও, রাতে কথা বলবো। পিকি তার পকেট থেকে ফোনটা বের করে দুল্লুকে নাম্বার দিল। অতঃপর দুজনে ফ্লাইং কিস আদান প্রদান করে জায়গাটি ত্যাগ করলো। দিগদর্শক বিধিকে তার ঘরে এনে শুয়ে দিয়ে বলল, কদিন হাঁটাহাঁটি বন্ধ, বুঝলে? ওমা, যদি না হাঁটি তাহলে প্রেম করবো কিভাবে? আরও 3 দিন না হয় বাড়ি দিলাম। 3 দিন কেন? 3 যুগেও ছাড়া পাচ্ছে না মশাই। ভয়ে শুকনো ঠোক গিলল দিগদর্শক। পরপর চিপ দিয়ে ঠোঁট পিছিয়ে বলল, আসছি আমি, রেস্ট নাও। এই বলে হনহনিয়ে চলে গেল দিগদর্শক। মুখে অসহায়ত্ব নেমে এলো। কত সুন্দর আজকে প্রেম করতো তারা, কিন্তু পায়ে কাটা বিধে সব এলোমেলো হয়ে গেল। বিধি বিরক্তির সহিত আওড়ালো, ভাল লাগে না, ধ্যাত। এই বলে বিধি হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। কিন্তু দুর্ভাগ্য, নেটের গতি ছিল ভীষণ ধীর। তাতে তার মাথাটা যেন আরও বিগড়ে গেল। ব্যথায় জর্জরিত পা নিয়ে সে উঠে দাঁড়ালো। নেটের আশায় ফোনটা উপরে তুলে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। দরজার সামনে গেল, তারপর আলমারির পাশে, এমনকি ওয়াশরুমের দিকেও উকি দিল। কোথাও নেটের দেখা নেই। শেষমেশ ক্লান্তি আর বিরক্তি একসঙ্গে চেপে বসতে সে আবার বিছানায় এসে বসে পড়ল। মুখে স্পষ্ট অসন্তুষ্ট, কণ্ঠে চাপা রাগ। বিরক্তির সুরে সে বলে উঠল, বালের নেট, বালের দেশ। কিছুক্ষণ পর জাপানে 7G চালু হবে, আর এই বালের দেশে 4G। বাড়ির সামনে H+, দরজায় ই, খাটের উপর ইমার্জেন্সি, আর খাটের নিচে ইনসার্ট সিম। বিরক্তির সুরে বলা কথাগুলো বুঝি নেটওয়ার্কে শুনে ফেলেছিল। একটু একটু করে সিগন্যাল ফিরে এলো। বিতি আবার ফোনের দিকে মন দিল। ফেসবুক স্ক্রলিং করতে লাগলো। হঠাৎই চোখে পড়ল একটি ভয়েস ওয়াচ, রোলেক্স ব্র্যান্ডের, ঝকঝকে কালো রঙের। কয়েকদিন আগে এমন একটি ঘড়ি তার চোখে পড়েছিল। তখন ভালো লেগেছিল ঠিকই, কিন্তু কেনার ইচ্ছে এতটা তীব্র হয়ে ওঠেনি। আজ অজানা এক কারণে ঘড়িটা তাকে অদ্ভুতভাবে টানছিল। বিতি বারবার ছবিটা জুম করে দেখতে লাগলো। ঠোঁটের কোণে আপনা আপনি এক ফোঁটা মুচকি হাসি ফুটে উঠল। ঠিক তখনই যেন মাথার ভিতর কিছু একটা খেলে গেল। হঠাৎ সে বিছানা থেকে নেমে পড়ল। পড়ার টেবিলের উপরে রাখা মাটির ব্যাংকটা তুলে নিয়ে মেঝেতে আছড়ে ফেলল। মুহূর্তের মধ্যে খুচরো খুচরো কয়েন আর নোট মেঝে জুড়ে ছিটকে পড়ল। ব্যথা ভুলে গিয়ে বিতি খুঁড়িয়ে খুঁড়িয়ে সেগুলো কুড়াতে লাগলো। মনে হচ্ছিল প্রতিটি টাকার সঙ্গে সে কোনো এক স্বপ্ন জড়ো করছে। ঠিক তখনই ঘরে এসে হাজির হলো ইতি আর নিধি। বিতির এই অদ্ভুত কাণ্ড দেখে দুজনে থমকে গেল, বিস্ময়ে চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে। তারপর বিতির দিকে চেয়ে অবাক হয়ে বলে উঠল, এত তাড়াতাড়ি ব্যাগটা ভাঙলি কেন? ব্যান্ডের ঘড়ি কিনবো তাই। কেমন? বিতি ইশারা করে ফোন দেখতে বলল। ইতি ও নিধি ফোনের স্ক্রিনে ঘড়িটি দেখে বলল, এটা তো ছেলেদের ঘড়ি। হ্যাঁ। কাকে দিবি? দিশক স্যারকে। কি? হ্যাঁ। দিশক স্যারকে কেন দিবি? তখনই বিধির সব টাকা একত্রিত হয়েছে, সেগুলো বিছানায় রেখে গোছাতে বলল।
ভালোবাসি, প্রেমও করি, তো গিফট তো দিতেই হবে, তাই না? ইতি ও নীতি হা হয়ে বিতিকে দেখলো শুধু। বিতির সব টাকা একত্র করে দেখলো 15,000 টাকা হয়েছে। ঘড়িটির দাম 25,000। বিতির কাছে আর কোনো টাকা নেই। এবার বিতির বেশ চিন্তায় পড়ে গেল এবং চিন্তিত স্বরে বলল, আরও টাকা প্রয়োজন। এবার ইতি ও নীতি দৌড়ে তাদের ব্যাংক দুটি এনে বিথিকে দিয়ে বলে, এই দুটো ব্যাংকও ভাঙ। না, এটা তোদের প্রয়োজনে লাগবে। যেমন ধর, তোদের ইচ্ছে হলো যে আলবান ভাই বা আদ্র ভাইকে কিছু গিফট করার, তখন এই টাকার খুব প্রয়োজন হবে, তাই এগুলো রেখে দে। তা না হয় বুঝলাম, এখন কি করবে? টাকা কই পাবে? আলবান ভাইয়ের টাকার অভাব পড়ছে যে আমাকে তাকে গিফট করতে হবে? লাগবে না এটা, তুই টাকাগুলো নিয়ে বিথি। ইতি, তুই বুঝছিস না, তোর এই টাকাগুলো আরও অনেক কাজে লাগবে, রেখে দে। ঘড়িটার দাম 25,000 টাকা, এখন এত টাকা ম্যানেজ করবি কেমনে? চোখ কুঁচকে বিথি কিছুক্ষণ ভাবলো। ব্যাস মিনিটের মধ্যেই ফট করে মাথায় আইডিয়া এসে গেল। আইডিয়া পেয়ে গেছি। কি আইডিয়া? আগে চল দাদির ঘরে। বিথি তাদের কথা না শুনে টানতে টানতে দাদিমার ঘরে নিয়ে গেল। দাদিমা তখন ঘরে ছিলেন না। 3 বোনই চুপি চুপি ঘরে ঢুকে আলমারি থেকে 3টি সাদা সুতির শাড়ি বের করলো। এরপর বাবার ঘরে গিয়ে চুপি চুপি একটি লুঙ্গিও নিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করে তারা 3 জন মহিনের ঘরে চলে গেল। ফোন বুকের উপর চাপিয়ে ঘুমিয়ে থাকা মহিনকে দেখে বিথি তাদের তপ্ত নিঃশ্বাস অনুভব করে হেসে বলল, এটার খালি ঘুম, এই অসময়ে ঘুমাচ্ছে দেখ। থাক, ওরে ডিস্টার্ব করিস না তো, হয়তো আবারও ছ্যাঁকা খেয়েছে ছেলেটা। এই বলে 3 জনই হাসলো। বিথি মহিনের কানের কাছে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। মহিন উঠতে না চাইলেও জোর করে টেনে তুললো তাকে। নিধি পানি এনে মহিনের মুখে ছিটিয়ে দিল। বিরক্ত হয়ে মহিন বলে, ঘুমাতে দে না, এমন করিস কেন? ওঠ, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। যাব না আমি, তোরা যা। আরে চল। যাব না, তোরা যা। লক্ষ্মী ভাই আমার, উঠ। মহিনকে কিছুতেই রাজি করা গেল না। এবার বিথি বুদ্ধি খাটিয়ে বলে, ঠিক আছে, যেতে হবে না। ভেবেছিলাম পাশের বাড়ির আন্টির মেয়ে রুহির নাম্বারটা দিতাম তোরে, কিন্তু এখন আর দিব না। মুহূর্তে মহিন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গায়ের শার্ট ও মাথার চুল ঠিকঠাক করে বলে, আমি রেডি, চল। তার বিনিময়ে রুহির নাম্বার। ওকে, চল। 4 জনই আবার ইতি, বিথি ও নিধির ঘরে আসলো। তখনই নিধির ডাক আসলো। বিরক্তির শ্বাস ফেলে বিথি বলে, যা, স্বামী সেবা করে আয়। নিধি দৌড় লাগালো স্বামীর ডাকে তার কাছে। এক দৌড়ে ঘরে এসে হাজির হলো আদ্রের সামনে এবং হাঁপাতে হাঁপাতে বলল, বলুন। আদ্র তখন ড্রেসিং টেবিলের সামনে মাথার চুল ব্যাক ব্রাশ করছিল। নিধিকে এমন হাঁপাতে দেখে বলে, দৌড়ে আসতে গেলে কেন? যদি পড়ে যেতে? ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য তো আপনি ছিলেন। আদ্র হালকা হেসে নিধিকে বুকের সাথে মিশিয়ে শুকনো ঠোঁট জোড়া নিধির ঠোঁটে ছুঁয়ে বলে, জ্বালাতে শিখে গেছো তাই না? হ্যাঁ। নিধি আদ্রকে ফের বলে, কোথায় যাচ্ছেন? এবার আদ্র সোফায় বসে নিধিকে কোলে বসিয়ে বলে, হ্যাঁ। কোথায়? নিধির গলায় মুখ গুজে আদ্র বলে, তোমার স্বামীর সিক্রেট একটা কাজ আছে, ওটাই করতে। ও, ওই অ্যানোনিমাস নাকি তার কাছে? নিধির চুলের সুবাস রোমাঞ্চকরভাবে শরীরে শিহরণ তুলল আদ্রে। নেশালো কণ্ঠে বলল, হ্যাঁ, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না, অন্য কিছু করতে মন চাচ্ছে। যাবেন তো যাবেন, তো সাজুগুজু করার কি ছিল? আদ্র নিধির ফোলা ফোলা গাল দুটোতে টুক করে চুমু এঁকে বলে, কই সেজেছি, শুধু তো লেদার জ্যাকেট ও চুলটা ঠিক করে নিলাম। অবশ্য তুমি চাইলে সেদিনের মতো খোকাবাবু সাজিয়ে দিতেই পারো, এতে তোমার স্বামীকে দেখে হাসবে সবাই, এই আর কি। নিধি আদ্রের দিকে মুখ ঘুরালো না। তা দেখে আদ্র ফের বলে, চড়ুই, তুমি রাগ করলে? হ্যাঁ। কি করলে রাগ কমবে বলো? সরি বললে। সরি কেন বলবো? নিধি একইভাবে মুখ ফুলিয়ে রাখলো। তা দেখে আদ্র আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওকে, সরি। নিধি অযথা খুশি হয়ে আদ্রের কপাল, গাল, মুখ, ঠোঁটে সবখানে ফটাফট চুমু দিয়ে আদ্রকে এক ঝটকায় সোফায় ফেলে দিয়ে মারল এক ভৌত। আদ্র পেছন থেকে অনেকবার ডাকলো, আরে শোনো, আমি তো ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে চাই, যাকে বলে দীর্ঘ চুমু। এভাবে যেতে পারো না তুমি। চড়ুই শোনো, শরীরে আগুন লেগেছে, নিভিয়ে যাও। চড়ুই পাখি, কথা শোনো প্লিজ।
কিন্তু কে শোনে কার কথা? আদ্র আর কি করার, সে ভালো করেই বুঝলো এই মেয়েকে রাত ছাড়া আর এখন পাওয়ার কোনো উপায় নেই। তাই বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সে। আলবাম ও আদ্র দুজনে গ্যারেজ থেকে গাড়ি বের করে চলে গেল সেই জঙ্গলে। ইতি, বিথি, নিধি, মহিন ও সুন্দর সবাই পুটলিতে কাপড় নিয়ে গেল। আজ নিঝুম বাড়ি ফিরে গিয়েছিল, তাই সুন্দরের কিছুটা মন খারাপ অবস্থায়। সে ঠিক করলো আজ ইতি, বিথি ও নিধির সঙ্গে থেকে মন ভালো করা জরুরি। এদিকে রান্নাঘরের দিকে তাকিয়ে সিদ্দিকী বেগম বিথির কাঁধে ঝুলে থাকা ব্যাগটি দেখে বললেন, ব্যাগে কি আর কোথায় যাচ্ছিস তোরা? মিশন আছে মা। রাগে তিনি খুন্তি হাতে রান্নাঘর থেকে বের হয়ে বলেন, বিথি, তুই যা মহিন ও সুন্দরকে নিয়ে, কিন্তু নিধি ও ইধিকে রেখে যা। ওরা এখন এবাড়ির বউ, এটা ভুলে গেলে চলবে না। আর ইতি, নিধি, তোদের বলি, কোথাও যাবি তার আগে স্বামী শাশুড়ির থেকে পারমিশন নিয়েছিস? ইতি ও নিধি মাথা নিচু করে নিল। তারা কিছু বলার আগে আলিফা বেগম রান্নাঘর থেকে হাত ছাড়ল। তাদের শাশুড়ি অনুমতি দিল তাদের যাওয়ার জন্য, এখনই ঘোরার সময়, ঘুরুক একটু। ইতি ও নিধি খুশিতে গদগদ হয়ে দৌড়ে যায় আলিফা বেগমের নিকটে। দুজনে আলিফা বেগমের দুগালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ শাশুড়ি মা। হয়েছে হয়েছে, ছাড় এখন। কোথায় যাচ্ছিস যা? এইসব কাণ্ডে হা হয়ে সিদ্দিকী বেগম দেখে বলেন, বুবুজান, তুমি তোমার বৌমাদের এমনি মাথায় তুলছো কিন্তু। বাড়ির মেয়ে আবার আমার বৌমা, মাথায় তো তুলবই নাকি? করো যা ইচ্ছা, আমার কি? বিথি তার মাকে জড়িয়ে ধরে বলল, উফ মা জননী আমার, এত হেজিটেট কিছুই নেই। এই যাব আর এই আসবো। যা তবে, তাড়াতাড়ি ফিরতে হবে, মনে থাকে যেন। পরিশেষে হেলে দুলে তারা চলল ভণ্ডামির কাছে।